নির্বাচন নিয়ে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্মী নেতাদের সাথে নানান প্রশ্ন নিয়ে আমরা হাজির হই যে এবারের নির্বাচনের পরিস্থিতিটা কী রকম আছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা কত ভোট পার্সেন্টেজ বাড়াতে পারবে কিংবা ভোট পার্সেন্টেজ কমবে কি নাকি এবারের নির্বাচনে যিনি প্রার্থী আছেন তৃণমূল কংগ্রেসের তিনি কত ভোটে জিতবেন বা বিরোধীরা কতটা শক্তিশালী হয়েছে, এইসব নানান প্রশ্ন নিয়ে আমরা হাজির হই। দেখা হলে কথা হবে বিভাগে। সেই বিভাগে এবারে আমরা পেয়েছি এই 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তিনি হচ্ছেন উত্তম সেনগুপ্ত। উত্তমবাবুর কাছে যাওয়ার আগে আমি কয়েকগুলো কথা একটু আমাদের দর্শকদেরকে জানিয়ে দিই। সেটা হলো উত্তমবাবু যখন কংগ্রেস ছিল, যখন তৃণমূল কংগ্রেস জন্ম হয়নি, তিনি 90-এর দশকে 93 সালে একবার কাউন্সিলর ছিলেন। শুধু কাউন্সিলর নয়, তিনি তারপরে যখন তৃণমূল কংগ্রেস গঠিত হয় তখন থেকে জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল কংগ্রেসে আছেন। কখনো তিনি গোটা জেলাকে হাতের তালুর মতো চেনেন। শুধু হাতের তালুর মতো চেনা নয়, তিনি হচ্ছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। তিনি এখন স্পোর্টস হচ্ছে যে কাউন্সিল আছে, স্কুলের যে স্পোর্টস কাউন্সিল সেখানকার ভাইস প্রেসিডেন্ট আছেন তিনি। সুতরাং রাজনীতি থেকে খেলার মাঠ তিনি সবটাই কিন্তু খুব হাতের মুঠোর মধ্যে যে চেনেন এবং জানেন। তার কাছেই আমরা জেনে নেব এই বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কতটা বেনিফিট বা কতটা বেনিফিট নয়, এইসব নানান প্রশ্ন নিয়ে তার কাছে আমরা জেনে নেব। চলুন। নমস্কার। এই নির্বাচনের আমরা ঘুরতে ঘুরতে যেটা বুঝতে পারছি, এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের পক্ষে কি কঠিন না সহজ? না, তৃণমূল কংগ্রেসের পক্ষে এই নির্বাচনটা সহজ এই জন্যই বলি, বিগত নির্বাচনে মোদী সরকারের 5 বছর ছিল। মানুষ তার 5 বছর দেখেছিল, 14 থেকে 19। তো মানুষের একটা ধারণা ছিল যে 5 বছরে একটা কেন্দ্রীয় সরকার সব কিছু করে উঠতে পারে না, সুতরাং আর একটা বার তাদের সুযোগ দেওয়া যেতে পারে। সেই সুযোগ তারা দ্বিতীয়বার পেয়েছিলেন। কিন্তু বিগত 10 বছর ধরে যদি আমরা হিসাব মিলাই আমরা দেখতে পাবো যে আমাদের যে ঝুলি সেই ঝুলিটা শূন্য। অর্থাৎ জনগণকে তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং অন্যান্য সময়, ধরুন একটা দেশের সরকার চলে একটা পরিকাঠামোর ওপরে, এবং সেই পরিকাঠামোগত ব্যাপারটা আমরা বিগত কয়েক বছর দেখতে পাচ্ছি এটা একটা একনায়কতন্ত্রে পরিণত হয়েছে। ভারতবর্ষের কাছে আজকে সবচেয়ে বড় প্রশ্ন ভারতবাসীর কাছে, অনাবাসী ভারতীয় তারাও বলছেন কিন্তু যে আগামী দিন ভারতবর্ষে গণতন্ত্র থাকবে কি থাকবে না, এটা এখন লাখ টাকার প্রশ্ন। মন্ত্রিত্ব যে কেউ পেতে পারে, মন্ত্রিত্ব পেয়ে যে কেউ শাসন করতে পারে, কিন্তু ভারতবর্ষের সংবিধানে যেটা জলজল করে লেখা আছে, ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনা তাতে যে কথা লেখা আছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তা আমার যেটা ব্যক্তিগত মতামত এবং দেশবাসীরও আগামী দিনের এটাই মতামত যে ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের যে স্বাধীন দেশ, মানুষের যে মত প্রকাশের অধিকার, সেটা আগামী দিন থাকবে কিনা। একদমই। আমি নেক্সট যেটা প্রশ্ন আমার, যে এবারের যে ভোট বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আপনি তো মাটিটাকে চেনেন, জানেন, এতবার এত সংগঠন কোথাও কি দুর্বল হচ্ছে যে জন্যে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি দেবে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বকে বারবার ছুটে আসতে হচ্ছে? দেখুন, সংগঠন নষ্ট হচ্ছে, অ্যান্টি ইনকামবেন্সি বলে একটা কথা আছে। আমরা 12 বছর এ রাজ্যে ক্ষমতায় আছি, তার আগে 34 বছর একটা অন্য রাজনৈতিক দল এখানে ক্ষমতায় ছিল, এবং তাকে মাত্র 13 বছরের মধ্যে মমতা ব্যানার্জি বাংলায় যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছেন। প্রথম 5 বছর মমতা ব্যানার্জির স্লোগান ছিল যে বদলা নাই বদল চাই, যাতে বাংলার উন্নয়নের ক্ষেত্রে
গণ্ডগোল হিংসার কোনো পরিপন্থী না হয়, সেটাই তার প্রধান লক্ষ্য ছিল। কারণ 34 বছর একদলীয় শাসনে বাংলা যেভাবে খাদের কিনারে চলে গেছিল, সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি আজকে বাংলাকে তুলে এনে আবার বিশ্ব বাংলার মানচিত্রে কিন্তু স্থান করে দিয়েছেন। এটা আপনারা দেখবেন। কন্যাশ্রী আজকে সর্বত্র সমাদিত। কেন না, কন্যাশ্রীর যে ধ্যান ধারণা সেটা সারা পৃথিবী কিন্তু মেনে নিয়েছে। এরকম বিভিন্ন প্রকল্প মমতা ব্যানার্জি যেগুলো চালু করেছিলেন এবং আজও চলছে, এবং আপনারা লক্ষ্য রাখবেন যে প্রত্যেকটি বাজেটে এর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা ধরা হয়। এই নয় যে একটা পরিকল্পনা নিয়ে যে প্রকল্প চালু করে প্রকল্পটা বন্ধ করে দেওয়া হলো, বাজেটে 10 কোটি, বাজেটে 5 কোটি টাকা দিয়ে সেটাকে বন্ধ করা হবে, তা নয়। কিন্তু এই প্রকল্পটাকে চালিয়ে যাওয়া এবং এই প্রকল্পগুলি কী করে উন্নত করা যায়, আরও উন্নত থেকে উন্নততর করার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করে যাচ্ছে। লোক বলুন, মধ্যবিত্ত বলুন, সকলের বাড়িতেই মমতা ব্যানার্জির এই যে প্রকল্পের যে সুফল সেটা কিন্তু পৌঁছেছে। আরেকটা জিনিস হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে এবারে যে ভোট পার্সেন্টেজ, আপনি তো মাটিতে থেকেছেন এবং এখনো মাটিতেই আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কি তৃণমূল মানে বিজেপি যেটা বলছে তারা জিতবে, কনফিডেন্সলি বলছে জিতবে, সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কি লিড পাবে না, তৃণমূল কংগ্রেস ভোটার পার্সেন্টেজও বাড়াবে? 14 নিরিখে দেখেন, 14 লোকসভাতে আমরা জিতেছিলাম এবং ভোটের পরিমাণ যথেষ্ট ভালো ছিল। 1 লক্ষের ওপর ভোটে আমরা জিতেছিলাম। গত বছর আমাদের কিছু দুর্বলতা এবং শৈথিল্য এবং সর্বোপরি দুর্গাপুরে আমাদের 2জন বিধায়ক ছিলেন। পূর্ব বর্ধমানের 5টি বিধানসভা এর মধ্যে আছে, আর 2টি বিধানসভা পড়েছে পশ্চিম বর্ধমানে। দুর্গাপুরের যে 2টি বিধানসভা, পূর্ব ও পশ্চিম, সে 2টি বিধানসভা কিন্তু বিরোধীদের দখলে ছিল। স্বভাবতই আমরা সেই জায়গায় কিছুটা পিছিয়ে ছিলাম। এবং আপনারা একটা জিনিস জানেন যে দুর্গাপুরের একটা কসমোপলিটিয়ান ক্যারেক্টার আছে, অর্থাৎ বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষার লোক, বিভিন্ন বর্ণের লোক সেখানে বাস করে তারা। এবং যেহেতু ওখানে কেন্দ্রীয় সংস্থার প্রচুর কারখানা রয়েছে, তারা ভেবেছিলেন যে যদি বিজেপিকে আমরা জেতাই, যদি বিজেপি এখানে জিতে যায়, তাহলে আগামী দিনে দুর্গাপুরের শিল্পের হাল ফিরবে। কিন্তু বাস্তবিক আমরা কি দেখতে পেলাম যে 21 বিধানসভা নির্বাচনে আমরা একটি বিধানসভা ওখানে পুনরুদ্ধার করেছি, মন্ত্রী প্রদীপ মজুমদার ওখানে জিতেছেন এবং একটি বিজেপির দখলে গেছে, লক্ষণ গড়ই ওখানকার বিধায়ক। তো আমরা সর্বতভাবে আশাবাদী এই জন্যই যে ভোট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে এবার যারা ভোট কুশলী, অর্থাৎ আমি কোনো বাইরের সংস্থার কথা বলছি না, আমি নির্বাচনের পার্টির কিছু লোক তো এক্সপার্ট থাকে, দেখবেন যে সারা বছর তারা হয়তো অন্য কাজ নিয়ে আছে, কিন্তু ভোটের সময় তারা একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্টভাবে করেন। তো সেই সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করার চেষ্টা অভিষেক ব্যানার্জি করছেন, জেলা নেতৃত্ব করছেন। এবং সর্বোপরি মমতা ব্যানার্জির কাছে খুব দুঃখ লেগেছিল এই সিটটা। তিনি মমতার দিকে খুব ভালোবাসতেন, তাকে তিনি ডাক্তার দিদি বলতেন, এটা আমরা নিজেরা শুনেছি। তাই এখানে তিনি যে নতুন করে এই সিটটা পুনরুদ্ধার হোক, এবং কীর্তি আজাদজিকে যেহেতু মমতা ব্যানার্জি নিজের তো পছন্দের লোক এবং তিনি প্রার্থী করেছেন, সুতরাং তার একটা বাড়তি দায়িত্ব রয়ে গেছে। আপনি দেখুন না, 6 তারিখ দুর্গাপুরে কোনো সভা ছিল না, বর্ধমানের রায়পুরে যে সভা, সেই সভাকে ক্যান্সেল করে উনি দুর্গাপুরে গিয়ে ব্যাপক জনসমাগম করেছেন এবং মানুষকে তার একটা বার্তা দিয়ে এসেছেন। শেষ দুটো প্রশ্ন, এ রাজ্যে তৃণমূলের ফল কি হতে পারে এবং গোটা দেশের মানে কি পরিস্থিতি হতে পারে? কারণ দুটো প্রশ্ন এই জন্যই করছি, একটু ব্যাখ্যা করবি। কারণ হচ্ছে আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, মাটির সাথে থাকা মানুষ, আপনি সেই নিরিখে আপনার অভিজ্ঞতা নিরিখে এই দুটো প্রশ্নের উত্তর একটু চাই। দেখুন, আমি সেকোলজিস্ট নই, কিন্তু যেহেতু দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আছি এবং রাজনৈতিক যে ট্রেন্ড
একটা ট্রেন্ড বোঝা যায়। এবার আপনারা দেখুন, যারা এই সমস্ত বিষয় নিয়ে বিশ্লেষণ করেন, যারা রোজ একটা নির্বাচন কেন্দ্রের ফলাফল, সারা ভারতবর্ষের ফলাফল, পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে বিভিন্ন দিন চুলচেরা বিশ্লেষণ করছেন, আমরা মোটা বুদ্ধির লোক, আমাদের মনে হয় ধরুন আমি যে দলটা করি সেই দলটা জিতুক, এটা তো আমরা চাইব। এবং এই বছরের যা রাজনৈতিক পরিস্থিতি, গত বছর বিজেপি যাই হোক কোনোভাবে 18টা আসন পেয়ে গেছিল এবং তারা মনে করেছিল যে এটাই বুঝি বাংলায় তাদের সম্ভাব্য আগামী দিন ক্ষমতায় আসার ল্যাডার। কিন্তু আমরা পরবর্তীকালে 2021 সালে দেখতে পেলাম যে বিধানসভা নির্বাচনে 76-এই বিজেপি কিন্তু থেমে গেছে। 76 মানে কটি না, 7টি বিধানসভাকে নিয়ে একটি লোকসভা হয়, তার মানে 11টি লোকসভা সেই নিরিখে হচ্ছে, তাহলে তাদের আসন সংখ্যা কিন্তু কমে গিয়েছিল। তো এবারও সারা ভারতবর্ষের এখন সবচেয়ে অপ্রিয় মানে প্রধানমন্ত্রী, যিনি নিজেকে খুব বড় জনপ্রিয় মনে করছেন, কিন্তু তার জনপ্রিয়তা যে জায়গায় যে তলানিতে গিয়ে ঠেকেছে, তার পক্ষে কিন্তু তার মুখ দেখিয়ে মোদির গ্যারেন্টিকে ভরসা করে মানুষ কিন্তু ভোট দেবে না এবং তিনি তৃতীয়বারের জন্য কিন্তু সরকার গঠন করতে পারবেন না, এটা আমরা শিওর। তাই আমরা নিশ্চিত আশাবাদী, ভারতবর্ষে যেমন বিজেপি বিরোধী সরকার হবে, সেমনি বাংলায় তৃণমূল এককভাবে যে আসন পাবে সেটা মানুষের মানে কি বলবো, মানে নিজেদের তারা ভাবনা চিন্তার মধ্যেই আনতে পারছে না। বেশ কিছু প্রশ্নের আমরা উত্তর পেলাম। এবারের রেজাল্ট কি হবে, উত্তমবাবু খুব খোলাখুলিভাবে বললেন যে দেশের যে গ্যারান্টি যে মোদী সরকার আছে তিনি এবারে নাও আসতে পারেন, আবার রাজ্যে শাসক দল যিনি যারা আছেন তৃণমূল কংগ্রেস, তারা এবারে আসন সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। এটা আমাদের এখানকার যিনি দায়িত্বে আছেন সে উত্তম সেনগুপ্ত, তার যে বিচার বিশ্লেষণ, তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি তার সমস্তটাই উত্তর দিলেন। আমরা আবার আসবো উত্তমবাবুর কাছে ভোটের রেজাল্টের পরে, কারণ রেজাল্ট বেরোনোর পরে আমাদের এখন যেটা যে বিশ্লেষণ হলো, যেটা আমরা উত্তর পেলাম, সেই উত্তর কতটা মিলল না সেটা অবশ্য 4 তারিখে জানা যাবে। ক্যামেরায় স্বপ্নবের সাথে বিশ্বজিৎ, বর্ধমান।